আজকে আমরা সিকিউরিটি সুদ খাতে আইন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রুলস নিয়ে আলোচনা করব। বিবরণ টাকার ঘর দুইটা, উপরে তিনটা লাইন লিখতে হবে ফরমালি। করদাতা ডট ডট ডট, আয় বর্ষ ডট ডট ডট, কর বর্ষ ডট ডট ডট। এবার এগুলো আমরা অঙ্ক করার সময় ফিল আপ করবো অঙ্কের তথ্য অনুযায়ী। এবার আমরা রুলসের ভিতরে চলে গেলাম। প্রথমেই ভিতরে লিখতে হবে সিকিউরিটি সুদ খাতে আয়, ব্র্যাকেটে লিখবেন ধারা 22। এটা হচ্ছে আয়কর আইনের 22 ধারায় এই সম্পর্কিত কিছু বলা আছে। আমরা ওইগুলাতে কি কোনগুলা সিকিউরিটি সুদ খাতে আয় কিভাবে হলো, কোনটা কত টাকা নিব সেটাই এই রুলসে একটু আলোচনা করব। ভিতরে লেখেন সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। সবাই লিখছি সিকিউরিটি সুদ খাতায় ধারা 22। জি ভাইয়া লিখছি। আচ্ছা, প্রথমে লেখেন কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ টাকাটা প্রথম করে ডেমো লিখবেন স্টার দিয়া। বাইরে কি বৃষ্টি হইতেছে কারো এখানে? না ভাইয়া এদিকে দুপুর বিকাল দিকে হয়েছে অনেক। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22, এটা ব্র্যাকেটে লিখবেন ধারা 22, এটা আন্ডারলাইন করে রাখবেন। এবার নিচে লিখবেন প্রথমেই করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ টাকাটা প্রথম করে হয় তাই স্টার দিয়ে ডেমো টাকা লেখেন স্টার। তারপর লেখেন বাদ অকর ধার্য। বাদ অকর ধার্য সম্পূর্ণ। বাদ অকর ধার্য সম্পূর্ণ। আবার স্টার দিয়ে টাকাটা নীল করে আউট করে দেন। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22 আন্ডারলাইন করে প্রথমে লিখবেন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ বাদ অকর ধার্য সম্পূর্ণ। দুইটা টাকাই প্রথম করে লিখবেন, অর্থাৎ যদি সুদ 5,000 টাকা হয় নিচেও 5,000 টাকায় লিখবেন, সুদ যদি 50,000 টাকা হয় নিচেও 50,000 টাকায় লিখবেন, মানে সম্পূর্ণ টাকা লিখতে হবে। কারণ আমরা রুলসে কি লিখলাম, বাদ অপর ধার্য সম্পূর্ণ। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। এরপর নিচে লিখবেন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ধারা বাদ অকর ধার্য সম্পূর্ণ। টাকাটা নীল, টাকাটা নীল হয়ে গেল। এরপরে নিচে লেখেন আরেকটা লেখেন কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ এটা সরাসরি দ্বিতীয় ঘরে লেখেন। রুলসে যেভাবে লেখছে আপনি ওইভাবে লেখেন না। রুলসে যেভাবে লেখছে আপনি ওইভাবে লেখেন না, ডাইরেক্ট লেখেন কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, সরাসরি দ্বিতীয় টাকার ঘরে লেখেন। তারপরে লেখেন অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ টাকা দ্বিতীয় ঘরে লেখেন। টাকা দ্বিতীয় ঘরে লেখেন। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ টাকা দ্বিতীয় ঘরে লেখেন। ভাইয়া আবার একটু বলেন। কোনটা? কর অগ্রিমের পরেরটা? কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদের পর হলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি অনুমোদিত, সুদ। জি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ এই টাকাটাও দ্বিতীয় ঘরে লেখেন। তারপরে লেখেন অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটাও দ্বিতীয় ঘরে। একটা হচ্ছে অনুমোদিত আর একটা অননুমোদিত। একটা হচ্ছে অনুমোদিত আর একটা হচ্ছে অননুমোদিত। একটা হচ্ছে অনুমোদিত আর একটা হচ্ছে অননুমোদিত। সেম বাণিজ্যিক সিকিউরিটি সুদ এই টাকাটা আপনি দ্বিতীয় ঘরে লেখেন। তারপরে লেখেন অনুমোদিত অবলিক অননুমোদিত
ঋণপত্রের সুদ, এটাও আপনি দ্বিতীয় ঘরে লেখেন। অনুমোদিত অবলিক অননুমোদিত ঋণপত্রের সুদ, এটাও আপনি দ্বিতীয় ঘরে লিখবেন। অনুমোদিত অবলিক অননুমোদিত ঋণপত্রের সুদ সরাসরি দ্বিতীয় ঘরে লিখবেন। তারপরেরটা সবাই একটু শুনেন। মিউনিসিপাল মানে পৌরসভা, মিউনিসিপাল 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 ঋণপত্রের সুদ লেখেন। মিউনিসিপাল ঋণপত্রের সুদ। ভাই এটা কি দ্বিতীয় ঘরে হবে? হ্যাঁ, টাকা দ্বিতীয় ঘরে। তারপরে লেখেন মিউনিসিপাল লিখছেন না, মিউনিসিপাল ঋণপত্রের সুদ। জি লিখছেন? ভাইয়া। আচ্ছা, এরপরেরটা লেখেন সেভিংস সার্টিফিকেট, সেভিংস সার্টিফিকেট অবলিক অবলিক সেভিংস সার্টিফিকেট অবলিক সঞ্চয়পত্রের সুদ, সেভিংস সার্টিফিকেট অবলিক সঞ্চয়পত্রের সুদ, সেভিংস সার্টিফিকেট অবলিক সঞ্চয়পত্রের সুদ। লিখছেন? সেভিংস সার্টিফিকেট অবলিক সঞ্চয়পত্রের সুদ। এটা সরাসরি দ্বিতীয় ঘরে লেখেন, এটা সরাসরি দ্বিতীয় ঘরে লেখেন। সরাসরি দ্বিতীয় ঘরে লেখেন। স্টার দিছেন? লেখা শেষ? জি ভাইয়া শেষ। এরপরে লেখেন করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ, করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ। করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ। ভাইয়া লিখছি। ব্রেকেট দেন, ব্রেকেটে লেখেন ইসলামী শব্দটি থাকতে পারে, ইসলামী শব্দটি থাকতে পারে। ইসলামী বলতে বোঝানো হয়েছে ইসলামী ব্যাংক, তারপরে ধরেন কি বলে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংক, অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অথবা বলা থাকতে পারে ওই যে ইসলামী মুদারা বা হিসাব এরকম থাকে না, ওইরকম দেখবেন যদি কোনো ইসলামী ওয়ার্ডটা থাকে তখন এই রুলসটা কার্যকর হবে। টাকা দ্বিতীয় ঘরে স্টার দেন, টাকা দ্বিতীয় ঘরে স্টার দেন। টাকা দ্বিতীয় ঘরে স্টার দেন। তারপরে লেখেন জিরো কুপন বন্ডের সুদ, জিরো 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 কুপন বন্ডের সুদ। টাকা প্রথম ঘরে, টাকা প্রথম ঘরে। বাদ অকরধার্য সম্পূর্ণ, জিরো কুপন বন্ডের সুদ বাদ অকরধার্য সম্পূর্ণ। টাকাটা নীল হয়ে যাবে।
শেষ। জি ভাইয়া শেষ। দ্বিতীয় ঘরের টাকাগুলা যোগ করে নিচে নামায় ক্লোজ করে দেন, বক্স শেষ। বক্সটা শেষ করে দেন। দ্বিতীয় ঘরের টাকাগুলা যোগ করেন, দ্বিতীয় ঘরের টাকাগুলা যোগ করেন। ভাইয়া এবার নিচে আমরা কিছু নোট লিখবো, নিচে নোট লেখেন, নোট নোট লেখে আন্ডারলাইন করেন, এরপর স্টার দিয়ে দিয়ে 1 2 3 দিয়েও লিখতে পারেন, লেখা লেখা আমরা শেষ করবো। ওইটা আমরা একটু পরে যাই। নোটে যাওয়ার আগে আমরা একটু জানি সিকিউরিটি সুদ খাতটা কি, আমরা এটা একটু জানবো। সবার শেষ হয়েছে? সবার? জি ভাইয়া শেষ। আচ্ছা, তাহলে এবার আমি এটা নিয়ে একটু আলোচনা করি, একটু শুনেন। আপনার বইয়ে যে টেবিলটা দেওয়া আছে আমরা সেই টেবিলের অনুরূপ আমরা করি নাই। কেন করি নাই আমরা একটু পরেই সেই সমাধানটা পেয়ে যাব। আমরা ওইভাবেই করব, হয়তো একটু ঘুরে করতে পারি বুঝার স্বার্থে। সিকিউরিটি সুদটা কি? সিকিউরিটি সুদ হচ্ছে সাধারণত আমি আমার বিনিয়োগের উপরে যে সুদ পাই। যেমন ধরেন আপনার কাছে টাকা আছে 1 লাখ, এই 1 লাখ টাকা ধরেন আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, ব্যাংকে জমা রাখতে পারেন, বিভিন্ন বন্ড কিনতে পারেন। ওইগুলার যে আয়টা বা লাভ বা মুনাফা সেইটা হিসাবভুক্ত করাটাই হচ্ছে এই সিকিউরিটি সুদ খাতে আয়। এটা আয়করণের 22 দ্বারাই আছে, 22। আগেরটা কিন্তু আমরা 21 করছি, এটা আমরা করতেছি 22। আচ্ছা, এবার আসেন সেই বিনিয়োগের যে সুদগুলা, যে এমন কিছু জায়গায় আছে যেখানে আমরা বিনিয়োগ করলে যদি আমরা যত টাকা সুদ পাই তার উপর কর দিতে হয় না। আবার এমন জায়গায় আছে সরকার আমার কাছ থেকে কর নিবে, আবার অনেক সময় কর আগেই নিয়ে নেয়, লাভ পাইবেন বা পাইবেন না সেটা জানে না, সরকার আগেই কর নিয়ে নেয়। এই বিভিন্ন খাতের আয়গুলা নির্ণয় করাই হচ্ছে কি সিকিউরিটি সুদ খাতে আয়। এবার আমরা নোট জানবো, লেখেন সুদ কমা মুনাফা কমা আয়, একই কথা। সুদ মুনাফা আয়, সুদ মুনাফা আয়, একই কথা। এটা হলো 1 নম্বর নোট। দুই নাম্বার, যদি কোনো সিকিউরিটির টাকা, যদি কোনো সিকিউরিটির টাকা এবং সুদের হার দেওয়া থাকে, যদি কোনো সিকিউরিটির টাকা এবং সুদের হার, ব্র্যাকেটে একটা পার্সেন্ট লেখা দিয়েন, মানে পার্সেন্ট চিহ্নটা দিয়ে রাখেন ব্র্যাকেটে। যদি কোনো সিকিউরিটির টাকা এবং সুদের হার ব্র্যাকেটে পার্সেন্ট দেওয়া থাকে, তখন আমরা ওই সিকিউরিটির উপর পার্সেন্টেজ ধরে সুদ নির্ণয় করব। তখন আমরা ওই সিকিউরিটির উপর পার্সেন্ট ধরে, মানে সুদের হার ধরে সুদ নির্ণয় করব, সুদ নির্ণয় করব। লেখা শেষ হলে বললেন, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। ভাইয়া লাস্টের লাইনটা আবার একটু বলেন। আচ্ছা, আমার লাইনটা ছিল এরকম, যদি কোনো সিকিউরিটির টাকা এবং সুদের হার ব্র্যাকেটে পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা ওই সিকিউরিটির উপর পার্সেন্ট ধরে, মানে সুদের হার ধরে সুদ নির্ণয় করব, সুদ নির্ণয় করব। লিখছেন? জি ভাইয়া লেখা শেষ। আচ্ছা, এই জিনিসটা কিভাবে থাকতে পারে একটু দেখেন। বলা আছে 15, আমার কথাটা ভালোভাবে শুনেন, কথার মধ্যেই সব, লাইনটা দেখবেন একরকম কিন্তু একটু 19-20 আছে, ওইটাই আপনাকে আগে ক্লিয়ার করে ধরা শিখতে হবে। যেমন কি বলা থাকবে এরকম, 15% কর বাদ সরকারি সিকিউরিটির সুদ, 15% কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ, 12% অনুমোদিত সিকিউরিটির সুদ, 12% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এরকম। তাইলে যে জিনিসগুলো আপনি দেখতেছেন আমি কিন্তু ডাইরেক্ট সুদ বলতেছি,
যে 15% হারে আপনি এত টাকা সুদ পাইছেন, তাহলে আপনি সরাসরি এখানে সুদের টাকাটাই লিখবেন। আর যদি বলে এরকম 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 1,00,000 টাকা, 9% কি বলে 9% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 3,00,000 টাকা, 15% ঋণপত্র 5,00,000 টাকা। দেখেন আমি এই যে টাকাগুলোর কথা বললাম, এখানে ডাইরেক্ট সিকিউরিটি টাকাগুলোর কথা বলা আছে এবং সুদের হারও বলা আছে। অর্থাৎ এইখানে সুদের টাকা বা সুদের কথা বলা নাই। তাই আপনি এই 3,00,000 টাকার উপর, এই 1,00,000 টাকার উপর যত পার্সেন্ট বলা আছে সেই পার্সেন্ট গুলা ধরে আপনি সুদ নির্ণয় করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলেন। ভাইয়া কথাগুলো কেমন যেন হজবরল আচ্ছা, লাগতেছে। আগে ভালো করে বোঝেন। ধরেন আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, খেয়াল করেন ব্যাংক আপনাকে বললো 10% সুদ দিবে, তাহলে আপনি কি করবেন? 10% হারে সোনালী ব্যাংকে 1,00,000 টাকা জমা রাখছি, ব্যাপারটা এরকম বলবেন না? হ্যাঁ আচ্ছা, তাহলে 1,00,000 টাকার 10% সুদ কত? 10,000 টাকা না? হ্যাঁ 1,00,000 যদি 10,000 বলেন টাকা। 10% হারে সোনালী ব্যাংকে বিনিয়োগের সুদ, তাহলে এখানে কি বিনিয়োগ বলা আছে না সুদ বলা আছে? 10% হারে হ্যাঁ সোনালী ব্যাংকে বিনিয়োগের সুদ, যখন সুদের কথা বলা থাকবে ওই টাকাটাই লেখা দিবেন। আর যখন দেখবেন আপনার আসল টাকার কথা বলা আছে, তখন আসল টাকার উপর পার্সেন্টেজ ধরে আপনি সুদটা বের করবেন। যেমন 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 2,00,000 টাকা, 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 2,00,000 টাকা। এখানে কি সুদ বলা আছে ভাই? বা সুদের টাকাটা কি দেওয়া আছে? হ্যালো, এখানে দেখেন সুদের কথা বলা নেই, সিকিউরিটির টাকা বলা আছে, তাই সিকিউরিটির উপরে পার্সেন্ট ধরে সুদ বের করে ফেলবেন এরকম। মানে ব্যাপারটা হইতাছে ভাই সুদের টাকা ডাইরেক্ট দেওয়া থাকবে, ডাইরেক্ট ওইটাই দেওয়া না লিখবেন। থাকলে আমি আর ডাইরেক্ট দেওয়া না থাকে, যদি মেইন টাকা দেওয়া থাকে তাহলে মেইন টাকার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করে সুদ ধরবেন। হ্যাঁ এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার লেখেন, এবার 3 নম্বর রুলস লেখেন। 3 নম্বর নোট, যদি কোনো সিকিউরিটি অবলিক বিনিয়োগ অবলিক ঋণপত্র, যদি কোনো সিকিউরিটি অবলিক বিনিয়োগ অবলিক ঋণপত্র ক্রয়ের জন্য আমরা কোনো ঋণ গ্রহণ করে থাকি, তাহলে ওই ঋণের ওপর সুদ ধরে সেই সিকিউরিটি বা বিনিয়োগের প্রাপ্ত সুদ থেকে বিয়োগ করব। সেই সিকিউরিটি বা বিনিয়োগের প্রাপ্ত সুদ হতে বিয়োগ করব। এবার আসেন এই জিনিসটা কি, এই জিনিসটাকে একটু বুঝালন। ধরেন আপনি সরকারি একটা সঞ্চয়পত্র কিনলেন, বছরে 17% সুদ দিবেন, সুদ পাইবেন আর কি। সরকারের কাছ থেকে যদি আপনি একটা সিকিউরিটি কিনেন, মানে যে সঞ্চয়পত্র ক্রয় করেন, ওইটার উপরে আপনি 17% সুদ ধরবেন, 17%। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি 1,00,000 টাকা যদি সিকিউরিটি ক্রয় করেন, আপনি 17,000 টাকা সুদ পাইবেন। 2,00,000 টাকার সিকিউরিটি কিনলে 34,000 টাকা সুদ পাইবেন। এইভাবে মানে যত টাকার উপরে কিনেন 17% সুদ পাইবেন। এবার
আপনার কাছে টাকা আছে 2 লাখ, কত টাকার? 2 লাখ, কিন্তু আপনি কি বলে 3 লাখ টাকার উপর সুদ, 3 লাখ টাকার সিকিউরিটি কিনতে চাইতেছেন, আপনার কাছে তো 3 লাখ টাকা নাই, আপনার কাছে আছে 2 লাখ টাকা, তাহলে আপনি 2 লাখ টাকারই কিনতে পারবেন। এখন আপনি কি করলেন, আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিলেন, তাহলে আপনার 3 লাখ টাকা হয়ে গেল, 3 লাখ টাকার উপর আপনি সুদ পাইলেন। তাহলে ধরেন 3 লাখ টাকার উপরে আপনি একটা সুদ পাইলেন, সামথিং যত পাইলেন পাইলেন। এবার আমার কাছ থেকে যে ঋণটা আপনি নিছেন ওইটার উপর কি সুদ, যত টাকা সুদ পাবেন তাকে আমারে দিয়ে দিবেন, নাকি আমার কাছ থেকে আপনি যত পার্সেন্ট ঋণ নিছেন তত হারে সুদ দিবেন? ধরেন আপনি আমার টাকাটা খাটায় ব্যবসা করে 1 লাখ টাকা লাভ করে কিন্তু 1 লাখ টাকা আমাকে দিবেন না, আপনি কি বলবেন? আমার সাথে আপনার কমিটমেন্ট যা, যেমন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমাকে 1 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে 5,000 টাকা সুদ দেবো, বা 5% হারে সুদ দেবো, বা 8% হারে সুদ দেবো। ঠিক আপনি আমাকে যতটুকু কমিটমেন্ট করছেন আমি ঠিক ততটুকুই কি আপনাকে সুদ দেব, আপনি আমাকে অতটুকুই কি সুদ দিবেন। যেমন আপনি আমার টাকা নিলেন, আমাকে বললেন 10% সুদ দিবেন, আমার টাকা দিয়ে আপনি 17% ইনকাম করলেন, তাহলে মাঝখানে 7% আপনার একটা এক্সট্রা ইনকাম, তাহলে ঋণ নিলে কি আপনি লাভবান হইতেছেন। তখন আপনি 3 লাখ টাকা দিয়া যত টাকা সুদ পাইবেন এবং আমার কাছ থেকে যত টাকা ঋণ নিচ্ছেন তার উপরে আমার সুদটা আমাকে দিয়া দিবেন, তাহলে যার সুদ তার থেকে বিয়োগ হইব, যার সুদ দিবেন তার থেকে বিয়োগ করে দিবেন, অর্থাৎ যার কাছ থেকে ঋণ নিবেন ঋণের হারে আপনি সুদ দিয়ে দিবেন। এটা করতে গেলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। এরপরেরটা লেখেন, যদি কোনো সিকিউরিটি সুদ আদায় করার জন্য, যদি কোনো সিকিউরিটি সুদ আদায় করার জন্য, যদি কোনো সিকিউরিটি সুদ আদায় করার জন্য কোন যদি কোনো সিকিউরিটি ভাইয়া, সুদ, আদায় করার জন্য পরে বলিনি আদায় করার জন্য, পরে বলিনি, এখন বলবো। যদি কোনো সিকিউরিটি সুদ আদায় করার জন্য কোনো ব্যাংক চার্জ বা কমিশন দিতে হয়, কোনো ব্যাংক চার্জ বা কমিশন দিতে হয়, কোনো ব্যাংক চার্জ বা কমিশন দিতে হয়, তাহলে ওই সিকিউরিটির সুদ হতে ব্যাংক চার্জ ও কমিশন বিয়োগ করব, ওই সিকিউরিটির সুদ হতে ব্যাংক চার্জ ও কমিশন বিয়োগ করব, ওই সিকিউরিটির সুদ হতে ব্যাংক চার্জ ও কমিশন বিয়োগ করব। এবার জিনিসটা কি বুঝানেন? ধরেন আমি মিমের কাছ থেকে সুদ পাইলাম, তাকে কোনো চার্জ দিতে হইলই না, কোনো কমিশনও দিতে হইলো না, তাহলে যা পাইছি তাই। কিন্তু আমি যদি ভাবনার কাছ থেকে ঋণ নেই, ওকে যদি আমার কমিশন দি, ওর ভাবনার কাছ থেকে যদি আমি সিকিউরিটি সুদ পাই ভাবনার মাধ্যমে, এখন ও যদি বলে ভাই আমাকে 2% কমিশন দিতে হবে, তাহলে ওর কাছ থেকে যেই আমি কমিশন এই সুদটা পাবো তার থেকে আমি কমিশনটা বিয়োগ করে দেবো। মানে যদি যদি কোনো সুদের সাথে কমিশন বা ব্যাংক চার্জের কথা বলা থাকে তাহলে ওই সুদ থেকে আমি কমিশন বা ব্যাংক চার্জ বিয়োগ করব, বাকিগুলা থেকে বিয়োগ করব না, কারণ বাকিগুলোর কথা বলে নাই আমি কেন ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন বিয়োগ করব। ঠিক আছে, মানে যার সুদ বলবে তার সাথেই কাজ হবে, যার সুদ বলবে তার সাথেই কাজ হবে। তারপরে আরেকটা লেখেন, করমুক্ত, আরেকটা লেখেন করমুক্ত, আর দুইটা লিখলে শেষ হয়ে যাবে এটার পরে। করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয়, করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয় সব সময় অকর ধার্য সম্পূর্ণ বিয়োগ করে শূন্য করে দেব। করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয় সব সময়
করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয় সবসময় অকরধার্য সম্পূর্ণ বিয়োগ করে শূন্য করে দিব। ভাইয়া আর একটু বলেন, আরেকবার বলেন। করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয়, করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয় সব সময়, করমুক্ত ও জিরো কুপন বন্ডের আয় সব সময় অকরধার্য সম্পূর্ণ, অকরধার্য সম্পূর্ণ বিয়োগ করে, অকরধার্য সম্পূর্ণ বিয়োগ করে শূন্য করে দিব, শূন্য করে দিব। আচ্ছা, এটা একটু বুঝে নেন। করমুক্ত, করমুক্ত মানে কি এটার উপর কর দিতে হবে না, তাইলে যেহেতু কর দিতে হবে না তাইলে এই টাকাটা আমার যোগ করার কোনো দরকার নাই, তাই আমি এটা অকরধার্য সম্পূর্ণ বিয়োগ করে দেব। এটা হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড মানে কি শূন্য, আগেই বলছে শূন্য, সো এটাকেও আপনি শূন্য করে দিবেন। তাহলে করমুক্ত আর জিরো কুপন বন্ডকে কি আপনি অলওয়েজ কি সম্পূর্ণ বিয়োগ করে জিরো করে দিবেন। তারপরে লেখেন ইসলামী, ইসলামী বা করবাদ বাণিজ্যিক, ইসলামী বা করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ দেওয়া থাকলে ইসলামী বা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া থাকলে সব সময় মোটাঙ্কিত, মোটাঙ্কিত, মোট আবার অঙ্কিত, ওইটা যোগ করলে হয় মোটাঙ্কিত, মানে মোট কত অঙ্কটা ছিল সেটা বের করার জন্য মোটাঙ্কিত। ইসলামী থেকে আবার একটু বলেন। ইসলামী অবলিক বা অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া থাকলে, ইসলামিক অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া থাকলে মোটাঙ্কিত করতে হবে, মোটাঙ্কিত করতে হবে। মোটাঙ্কিত করার জন্য, মোটাঙ্কিত করার জন্য সুদের টাকাকে 95 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করতে হবে। মোটাঙ্কিত করতে হলে সুদের টাকাকে বা মোটাঙ্কিত করার জন্য সুদের টাকাকে 95 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করতে হবে। 95 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করতে হবে। কারণ, কারণ ইসলামী অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ হতে, কারণ ইসলামিক অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ হতে 5% হারে কর কেটে রাখা হয়, 5% হারে কর কেটে রাখা হয়। হারে, আচ্ছা, কারণ ইসলামিক অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ হতে, ইসলামিক অথবা করবাদ বাণিজ্যিক সিকিউরিটি সুদ হতে 5% হারে কর কেটে রাখা হয়, 5% হারে কর কেটে রাখা হয়। লাস্ট স্টার দেন। সেভিং সার্টিফিকেট, সেভিং সার্টিফিকেট অথবা সঞ্চয়পত্রে সুদ দেওয়া থাকলেও মোটাঙ্কিত করতে হবে। সেভিং সার্টিফিকেট অথবা
সঞ্চয়পত্রের সুদ, সেভিং সার্টিফিকেট অথবা সঞ্চয়পত্রের সুদ দেয়া থাকলে, সেভিং সার্টিফিকেট অথবা সঞ্চয়পত্রের সুদ দেওয়া থাকলে ও দেওয়া থাকলেও মোটাঙ্কিত করতে হবে। তবে তবে এইখানে সাধারণত মোটাঙ্কিত করতে হবে না, থাকতে হবে। মোটাঙ্কিত করতে হবে, মোটাঙ্কিত করতে হবে। দাঁড়িয়ে দেন। তবে তবে এখানে কর কর্তনের হার দেওয়া থাকবে, তবে এখানে কর কর্তনের হার দেওয়া থাকবে, তবে এখানে কর কর্তনের হার দেওয়া থাকবে। যদি আরো একটা ভাইয়া হ্যাঁ আর একটু আছে, এক লাইন, এটার মধ্যে শেষ। যদি কর কর্তনের হার 10% হয়, যদি কর কর্তনের হার 10% হয়, তাহলে মোটাঙ্কিত করতে হবে, তাহলে মোটাঙ্কিত করতে হবে, হবে দিয়ে একটা তীর চিহ্ন দিয়েন, ছোট, একদম ছোট, হবে দিয়ে একটা তীর চিহ্ন দিয়েন। প্রাপ্ত সুদকে, প্রাপ্ত সুদকে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে, 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি নিচ দিয়ে লেখেন, আর যদি কর কর্তনের হার 20% হয়, আর যদি কর কর্তনের হার 20% হয়, তখন 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে, তখন 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। তখন 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। এই ছিল আমাদের আজকের রুলস। রুলসটা অবশ্যই ভালো করে পড়বেন, পড়তে গিয়ে যদি সমস্যা হয় ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আশা করি রুলসটা আপনি বুঝতে পারবেন। তারপরেও রুলসটা ধারণা নিয়ে রাখবেন, অঙ্ক করতে গেলে আপনারা 100% বুঝে যাবেন রুলসটা, বেতন খাতে আয়ের মতো প্র্যাকটিক্যালি ইউজ না করলে কখনোই পারফেক্টলি বুঝবেন না। তাই প্রথমে রুলসটা খাতা থেকে পড়বেন, তারপরে আপনি যদি কোনো সমস্যা হয় ভিডিওটার হেল্প নেবেন, ভিডিওটা আপলোড দেওয়া হবে, ওইখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।